গাড়িতে চুপচাপ বসে আছি আমি। আমার ঠিক সামনে চোখ মুখ লাল করে বসে আছেন শুভ্র। ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছেন উনি। আমি এদিক ওদিক তাকাচ্ছি আর ঢোক গিলছি। এই মুহূর্তে রাতুল ভাইয়াকে ধরে ড্রেনে চোবাতে ইচ্ছে করছে আমার। শিশির স্যারের সামনে উল্টাপাল্টা বলে আমার মান সম্মান শেষ করে আবার শুভ্র ভাইকেও জানিয়েছে সব। এখন যে উনি আমায় ধরে চটকাবেন তার কি হবে শুনি? এই দায় কে নেবে? রাতুল ভাইয়ের অদ্ভুত সব কথাবার্তায় শিশির স্যারের মাথা উল্টে গেছে নির্ঘাত। তাই কোনো রকম আমার হাতে একটা কাগজ গুঁজে দিয়েই উঠে চলে গেছেন উনি। এদিকে চিত্রারও খবর নেই। কে জানে আমায় খুঁজছে কি না। শুভ্র ভাইয়ের ধমকে ঘোর কাটলো আমার। ভয়ে ভয়ে ওনার দিকে তাকাতেই গলা শুকিয়ে কাঠ। কী সমস্যা তোমার? শিশির স্যারের সাথে তোমার কিসের এত পার্সোনাল কথা? চুপ করে আসো কেন? আনসার মি। আপনি ভুল করছেন। ওনার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই। আমার সাথে ওনার পার্সোনাল কথা ছিল। তাই থাকবে কেন? আমার বউয়ের সাথে বাইরের লোকের পার্সোনাল কথা কেন থাকবে? কী চাই সে? নিশ্চয় তোমাকে চাই। সেটা আমি কি করে বলবো? ওনার কি বলার ছিল সেটা উনিই ভালো বলতে পারবেন। তাছাড়া সবসময় এত নেগেটিভ কথা ভাবেন কেন শুনি? এই দুনিয়াতে আপনার বউ ছাড়াও অনেক মেয়ে আছে, অনেক টপিক আছে কথা বলার। এমনও তো হতে পারে অন্য কিছু বলতে চাইছিলেন। আমায় কোনো হেল্প প্রয়োজন ছিল হয়তো। হেল্প? তোমার মাথা। তুমি কি সমাজসেবী যে হেল্প করবা? বাচ্চা একটা মেয়ে, তোমার কাছে কিসের হেল্প? আশ্চর্য! আবার আমাকে জিজ্ঞেস করছেন। আমি কি করে বলবো কিসের হেল্প? তবে যাওয়ার সময় একটা কাগজ দিয়েছে হাতে, ওটা পড়া হয়নি এখনও। কথাটা বলে আনমনে ব্যাগ থেকে কাগজটা বের করতেই ছিনিয়ে নিলেন উনি। চরম রেগে কাগজটা খুলে কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আমিও ইচ্ছুক চোখে তাকালাম। কী লেখা আছে ওতে? আমার উকিঝুঁকি দেখে চিঠিটা আমার দিকে এগিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিটে গায়ে এলিয়ে দিলেন উনি। আমি ওনার বিহেভিয়ার অবাক হলেও ঝটপট চিঠিটা হাতে নিয়েই চোখের সামনে মেলে ধরলাম। রোদেলা। কথাটা কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। চরম অস্বস্তি লাগলেও বলতে বাধ্য হচ্ছি, চিত্রাকে আমি পছন্দ করি। ওর সাথে প্রায় 5-6 মাস আগে বিয়ে ঠিক হয়েছে আমার। প্রথম যেদিন ওকে দেখতে গিয়েছিলাম তখন জানতাম না ও এই ভার্সিটির স্টুডেন্ট। পরবর্তীতে জানতে পারি। আমি ওকে যখন দেখছিলাম মনে হচ্ছিল ও খুবই লাজুক একটা মেয়ে। আমার দিকে তাকাতেই পারেনি লজ্জায়। কিন্তু ভার্সিটিতে অন্য এক চিত্রাকে দেখি আমি। হাসি মজা উচ্ছ্বাসিত এক তরুণী। অদ্ভুত এক কারণে ও আমাকে ভয় পায়, ভীষণ ভয় পায়। আমি ওর সাথে সহজ হওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ও ভয় পায় বলে বিয়েটাও পিছিয়ে দিয়েছি। তবুও ওর ভয়। আমি ভেবেছিলাম তোমার সাথে যেহেতু ফ্রি, তাই তোমার সাথে যদি ফ্রি হওয়ার চেষ্টা করি তাহলে হয়তো ওর কাছাকাছি যাওয়া সহজ হবে। তুমি কি একটু হেল্প করবে আমায়? স্যার হিসেবে নয়, বড় ভাই হিসাবে রিকোয়েস্ট করছি। প্লিজ রোদেলা, হেল্প মি। আই নিড চিত্রা। ওর হাসি মাখা মুখ সই আমি ওকে চাই। শিশির। চিঠিটা পড়ে আমি স্তব্ধ। এই হারামিটার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি জানি না। চিত্রা আমাকে বলার প্রয়োজনই বোধ করলো না। অশুভ মাইয়া। এখন বুঝতে পারছি শিশির স্যারকে দেখে তোর এত কাঁপাকাঁপি ধাপাধাপি কারণ কি? হারামিটাকে একবার পাই গেছে, থাপড়ে গাল ফাটিয়ে ফেলবো। আমার থেকে কথা লুকানো? এবার তোর বাসরে সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান কনফার্ম হুম। আমি যখন এসব ভাবতে ব্যস্ত ছিলাম তখন পাশ থেকে গলা খাকিয়ে দিয়ে বলে উঠল শুভ্র, তোর শালি সাহেবের বিয়ে ঠিক আর তুমি আমার বন্ধুটাকে ছ্যাঁকা খাওয়ানোর প্ল্যান করছিলে? মাই গড রোদ, শাল যদি সত্যি রাজি হয়ে যেত তখন কি হতো বলো তো? ওনার কথায় মুখ গোমড়া করে বসে রইলাম আমি। সত্যি তো কি হতো তখন? আমি ওনার দিকে করুণ চোখে তাকাতেই হেসে উঠলেন উনি। আমার দিকে ঝুঁকে সিটে বেল্ট বাঁধতে বাঁধতে বলে উঠলেন, হয়েছে আর মুখ ফুলাতে হবে না। এবার চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাবা 2টোর মধ্যে বাড়িতে থাকতে বলেছেন আর এখন অলরেডি 2:10 বাজে। বাড়িতে থাকতে বলেছেন মানে? কোথাও যাবেন বুঝি আপনারা? জি ম্যাম, যাব। শুধু আমি না, আপনিও যাবেন। মুচকি এসে কপালের ঠোঁট ছুঁয়ে আমি আমি কেন? মাকে বলা হয়নি তো, মা বকবে। বকবে না গো বউ, বাবা বলে রেখেছে। বাবার আদেশে নিয়ে যাচ্ছি তোমায়। মামু, কিন্তু হঠাৎ কেন? আজকে নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী। বছরের এই দিনটাতে পরিবারের সবাই মিলে এতিমখানায় যাওয়া হয়। এতিম ছেলে মেয়েদের খাবার ও পোশাক দেওয়া হয়। আর এতিমখানার পাশে মসজিদে মিলাদ হয়। এবার যেহেতু বাড়ির 2 ছেলেই বিয়ে করেছে, তাই নানুর ইচ্ছে এতিমদের খাওয়ানোর কাজটা তার 2 নাতনি বউ করবে। এবার বুঝলেন? ম্যাডাম, বুঝলাম, কিন্তু আমি কেন?
ফ্যামিলির কেউ তো আমাদের বিয়েটা মানে না। যদি মানতো তাহলে তো আপুর মতো আমিও আপনার সাথেই থাকতাম, তাই না? কাহিনী কি রোদু? আমার সাথে থাকার এত ইচ্ছে তোমার? কই আগে তো কখনো বলনি। আরে সেটা বলছি নাকি, আমি বলছিলাম যে আমাদের বিয়েটা তো ফ্যামিলিতে কেউই মানেনি। মামু তো নিজের মুখে বলেছে, তাহলে আমি কেন? আমার কথায় হাসলেন শুভ্র। গালের উপরে এসে পড়া চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলে উঠলেন, পাগলি, বিয়ে তো বিয়েই হয়, সেটা আবার মানে না মানার কি আছে? আর তোমায় কে বললো যে আমাদের বিয়েটা কেউ মানেনি? বাবা তো ওটা এমনি বলেছে। তাহলে আপুর মতো আমি আপনার বাসায় থাকি না কেন? কারণ আপনার আপুর হাজব্যান্ড সেলফ ডিপার্টমেন্টে, সে 4 বছর ধরে ব্যবসার সাথে যুক্ত। আপনার বোনের সকল প্রয়োজন সে নিজেই উপার্জন মেটানোর অ্যাবিলিটি রাখে, কিন্তু আপনার হাজব্যান্ডের আপাতত সে অ্যাবিলিটি নেই। বাবার টাকা আমাদের দুই ভাইয়ের হলেও সেটা বাবারই টাকা, আমাদের নয়। তাই ভাই যেমন স্বাবলম্বী তেমন আমাকেও হতে হবে। ভার্সিটি জয়েন করেছি 1 মাসও হয়নি। বিজনেসে যে প্রজেক্টটার কাজ করছি সেটাও মাঝামাঝি, এখনও কমপ্লিট হয়নি। যতদিন না তোমার সকল প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য আমার হচ্ছে, ততদিন তোমার থেকে দূরে থাকতেই হবে আমায়। এটাই বাবার শর্ত। তাই তো দিনরাত কাজ করছি। এই প্রজেক্টটা শেষ হলে অনেকটাই সামলে নিতে পারবো আমি। আমি ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি, আর উনি সামনে দিকে তাকিয়ে আলতো হাতে ড্রাইভ করছেন। সাথের হাতটা ফোল্ড করে রাখার হাতের লোমগুলো স্পষ্ট। আমি খুব মনোযোগ দিয়ে লোমগুলো দেখছি। হাতের লোমও এত সুন্দর হয় বুঝি? বাম হাতের কবজির খানিকটা উপরে কি চমৎকার একটা তিল। এই তিলটাতে ঠোঁট ছোঁয়ালে বুঝি কেঁপে উঠবে শরীর। ওনার হাত থেকে দৃষ্টি সরিয়ে ওনার মুখের দিকে তাকালাম। গাড়িতেও সানগ্লাস পরেছেন উনি। ধবধবে ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট দুটো ডার্ক রেড। মাঝে মাঝেই উপরের ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরছেন। সাথে সাথে বাম পাশের গালটা চমৎকার একটা গর্ত তৈরি হচ্ছে। ওনার যে হাসলে বাম পাশে টুল পড়ে জানা ছিল না তো আমার। আমি গাড়ির সিটে ঠেস দিয়ে বসে আবার ওনার দিকে তাকালাম। টায়ের নাকটা একটু ঢিলে করে সাদা শার্টের ওপরে দুটো বোতাম খোলা রেখেছেন উনি। এই মুহূর্তে মনে হচ্ছে এই দুটো বোতাম খোলা রাখার কারণেই এতটা ড্যাশিং লাগছে ওনাকে। বোতাম দুটো লাগিয়ে রাখলে একটুও মানাতো না ওনাকে, একটুও না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলতে দুষ্টু হাসি দিয়ে বলে উঠলেন উনি, আমাকে স্ক্যান করা শেষ রোদ পাখি? তো কী দেখলে? আমি আপনাকে স্ক্যান করতে যাব কেন? কী সব বলছেন আপনি? ঠিকভাবে ড্রাইভ করুন। এমনিতেই তো কত দেরি হয়ে গেছে, তার উপর উল্টোপাল্টা কথা বলছেন। কথাটা বলে জানালার বাইরে তাকিয়ে খুব সাবধানে একটা নিঃশ্বাস ফেললাম। স্বস্তির নিঃশ্বাস। সে কী লজ্জা! ওনার বলা কথাটা ভেবে মুখ চেপে লাজুক হাসি দিতেই সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন উনি, লুকিয়ে হাসতে হবে না রোদ পাখি। লুকিয়ে হাসলে তোমায় আরও বেশি কিউট লাগে। ওনার কথায় আবার মুখ চেপে হেসে উঠলাম আমি। উনিও হেসে চলছেন নিঃশব্দে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই দেখা হলো রায়লার সাথে। এবারে কাজের মেয়ে, সে বয়স 20-21 হবে। গায়ের রং ময়লা হলো, চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখে ভুবন ভুলানো হাসি দিয়ে এগিয়ে এলো। শুভ্র স্থির হেসে রাহেলাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাড়ির সবাই কোথায় রাহেলা? কাউকে দেখি না তো। হকগুলা তো এতিমখানায় চলে গেছে ভাইজান। ছোটোভাবে আইলে ওনারে লইয়া 3 মাস আগে আপনাকেও যাইতে কইছে। ও আচ্ছা, তুমি যাওনি কেন রাহেলা? আমার জ্বর আইছে ভাইজান, তাই খালা আমারে রাইখে গেছে। ও, তাহলে কাজ না করে রেস্ট নাও গিয়ে। রোদ, রুমে চলো। কথাটা বলে সিঁড়ির দিকে হাঁটা দিলেন উনি। আমিও পিছু নিলাম। বাড়িটা কেমন নিস্তব্ধ পরি হয়ে আছে আজ। অস্বস্তিকর এক নীরবতা চারদিকে। দ্বিতীয়বারের মতো ওনার রুমে ঢুকলাম আজ। আজও সব কিছু সাদায় মোড়া। বারবার চারদিকে তাকাচ্ছি। দেওয়ালে লাগানো আমার ছবিটা দেখে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনে। ওনার ডাকে ফিরে তাকালাম আমি। রোদ, 10 মিনিট গোসল সারতে পারবে? পারলে ঝটপট গোসল সেরে চেঞ্জ করে নাও তো। চেঞ্জ করবো মানে? সাথে কোনো ড্রেস আনিনি তো, পরবো কি? আমার কথায় ফিরে তাকালেন উনি। নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠলেন, ওখানে চাবি রাখা আছে, আলমারিটা খুলো। আলমারি খুলবো মানে? আমি কি আপনার ড্রেস পরবো নাকি? অদ্ভুত। আরে বাবা, খুলো তো আগে। কথাটা বলে না দাঁড়িয়ে নিজের আলমারি দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে সাদা রঙের সুতি একটা সালোয়ার কামিজ বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক চোখেই তাকিয়ে আছি। এটা কার জামা? তোমার? আমার মানে? এ তো অবাক হওয়ার কী আছে রোদ পাখি? এই রুমটাও তো তোমারই। এখানে তোমার শাড়ি জামা থাকতেই পারে, এটা অবাক হওয়ার মতো কিছু নয়।
ওই বাম পাশের তাকটায় পুরোটাই তোমার। ওখানে যা আছে সব তোমার। শাড়ি জামা প্রায় সব কিছুই কিনে রেখেছি। এখানে আসার পর কোনো প্রবলেম হবে না তোমার। তবে কসমেটিক্স কিনিনি কিছু। এসব সম্পর্কে আমার ধারণা শূন্যের কোঠায়। ওসব কেনার দায়িত্ব তোমার। ওনার কথায় অবাক হলাম আমি। আমার ড্রেস কিনে রেখেছেন এখনই? কিনে রেখেছেন মানে কি? শাড়ি নয় ঠিক আছে, কিন্তু জামা কিভাবে? আমার মাপ? ওটা বৌমনি আর চিত্রার কাছ থেকে শুনে নিয়েছি। এবার দয়া করে ফ্রেশ হয়ে আসো। অনেক লেট হয়ে গেছে। আমি গেস্ট রুমে ওয়াশরুমে যাচ্ছি। ফার্স্ট রোদো, উই হ্যাভ জাস্ট 10 মিনিটস। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তোয়ালে হাতে বেরিয়ে গেলেন উনি। একটা ছোট নিঃশ্বাস ফেলে আমিও ঢুকে গেলাম ওয়াশরুমে। 15 মিনিটের মাথায় বেরিয়ে এসে চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করেছেন উনি। গায়ে সাদা পাঞ্জাবি। আমার দিকে মুচকি এসে হাতে ফোল্ড করতে করতে আমার সামনে দাঁড়িয়ে টাওয়ালটা টেনে নিয়ে চুল মুছতে গেলেন। ওনার উৎসাহ দেখে মনে হচ্ছে কাজটা বেশ মজার। এ তো মজার কাজ তিনি হয়তো জীবনে দ্বিতীয়বার করেনি। চুল মুছতে মুছতে অনুযোগের সুরে বললেন, চুলে পানি তো অর্ধেকই জমা, ভিজিয়ে ফেলছ রোদ পাখি। তুমি দেখি এখনো পিচ্ছি। মাঝে মাঝে ভয় হয় বাল্যবিবাহ করে ফেলিনি তো। এই তোমার বয়স সত্যি 19 তো? ওনার কথায় ভুরু কুঁচকে তাকালাম। উনি হালকা এসে ড্রাই হাতে হায়ার ড্রায়ার এনে আমার পিছনে দাঁড়িয়ে বলে উঠলেন, এই যন্ত্রটা তোমার জন্য নিষিদ্ধ। কখনো ইউজ করবে না এটা। ভেজা চুলে অসম্ভব রকম সুন্দর লাগে তোমায়। বাট শুধু আজকের জন্য এটা অ্যালাউড। এখানে কত কত লোক থাকবে, আমি চাই না ওরা তোমায় এভাবে দেখুক। আচ্ছা, আমার কি শাড়ি পরা উচিত ছিল না? বাড়ির বউদের তো শাড়ি পরা উচিত। এভাবে সালোয়ার কামিজে? না, এই গরমে শাড়ি পরা কোনো দরকার নেই। বাড়ির বউ হলেই সবসময় সংসেজে থাকতে হবে না। গরমে ফাঁপড়ে মরবে। তাছাড়া শাড়ি পরলে তোমার শাড়ি সরে যায়। বাসায় ছাড়া আর কোথাও শাড়ি পরার দরকার নেই। সামলাতে তো পারোই না। পারলে তো তোমাকে প্যাকেট করে নিয়ে যেতাম আমি শাড়ি। চুল শুকানো শেষে চুলগুলো আছড়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিলেন উনি। আয়নার ভেতর দিকে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলেন, পারফেক্ট। টেবিল থেকে ওয়ালেট নিয়ে কিছু টাকা ধরিয়ে দিলেন আমার হাতে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি আমায় টাকা দিয়েছেন কেন? আমায় কি একা যেতে হবে নাকি? নাকি এটা কোনো নিয়ম? এখন তো কখনো শুনিনি। হাজারো প্রশ্নে ইটে টেনে বিস্মিত গলায় বলে উঠলেন, টাকা কেন? তবু এতগুলো? এতিমখানা বাঁচাতে দিতে হবে বুঝি? না, ওগুলো তোমার। তুমি রাখো, কাউকে দিতে হবে না। আমার মানে এত টাকা দিয়ে আমি কি করব? আর হঠাৎ টাকা দিচ্ছেন কেন আমায়? আরে বাবা, এত প্রশ্ন কেন করো বলো তো? বিয়ের পর থেকে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। এই কয়েক মাস নিজে রোজগার করতাম না, তাই দিইনি, বাট এখন করি। সো ওটা রাখো, তোমার হাত খরচ। পাগল হয়েছেন আপনি? আমি তো বাসা থেকে বেরি হই না তেমন। ভার্সিটি টু বাসা অ্যান্ড বাসা টু ভার্সিটি, এটা আপনার গন্তব্য। নিয়ম করে মহিনলি শপিংয়ে যাওয়া হয় না। ভার্সিটি যাওয়া আসার ভাড়া অলওয়েজ বাবাই দেয়। ওটা বাবার টাকার প্রয়োজন হয় না আমার। আর আপনি আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিচ্ছেন। কি করব আমি টাকা দিয়ে? যা ইচ্ছে করো। তোমার টাকা তুমি বুঝবে। আর 10,000 খুব বড় অ্যামাউন্ট নয় রোদ পাখি। আমার হিসেবে খুবই অল্প। সো এত রিকোয়েস্ট করার কিছু নেই। কিন্তু, কোনো কিন্তু নয়। আমার দায়িত্ব আমি পালন করছি। না লাগলে জমিয়ে রাখো বা দান করে দাও, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আজকাল তো মেয়েদের কসমেটিক কিনতেই তো এর থেকে বেশি টাকা লাগে রোদ পাখি। আর তুমি বলছো তোমার চাই না? আর একটা কথা রোদ পাখি, ফুফার থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বৌমনির দায়িত্ব যেমন তোমার বাবার উপর না, তেমনি তোমার দায়িত্ব ওনার উপর না। আমি কিছু বলতে যাব ঠিক তখনই টোকা পড়ল দরজায়। উনি ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে বলে উঠলেন, কে? ভাইজান, আমি রাহেলা। ও, কিছু বলবে রাহেলা? যে খালা যাওয়ার আগে একটা বোরকা দিয়ে গেছেন, কইছেন আপনার হাইলে যেন দেই, ছোটো ভাবির জন্য এটা। ওয়াও, গ্রেট। কথাটা বলে দ্রুত দরজা খুলে বোকরাটা নিয়ে নিলেন উনি। রায়লাকে ছোট্ট বলে ধন্যবাদ জানিয়ে আবার দরজা লাগালেন। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কাজের মেয়েটার সাথে কত সুন্দর করে কথা বলেন উনি। আমার ভাবনার মাঝে ফিরে তাকালেন শুভ্র। একটা হাসি দিয়ে বলে উঠলেন, ঝটপট প্যাকেটে হাতে দাও তো রোদ পাখি। চিত্রাদের ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছি আমি, হাতে আচারের বরম। খুব মনোযোগ দিয়ে আচার খেয়ে চলছি। আন্টির হাতে বানানো আচার বারবারই বেস্ট হয়। সিজনের শুরুতে কাঁচা আম কোথায় পেলেন, ব্যাপারটা অবশ্যই ভাবনার। কিন্তু এই মুহূর্তে কোনো ভাবাভাবির বিষয়ে যেতে চাচ্ছি না আমি, তাই চুপচাপ আচার খাচ্ছি। আমার পাশে রেলিংয়ে ঠেস মিলিয়ে
মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে আছে চিত্রা। ওর চোখে মুখে রাজ্যের কৌতূহল। সে মনোযোগ দিয়ে আমার ডান পায়ের পায়েরটার দিকে তাকিয়ে আছে। ওর কৌতূহলের কারণটা হলাম আমি। এত বছরের ফ্রেন্ডশিপে আমি ওদের বাসায় গুনে এসেছি 4-5 বার। তবুও বিশেষ প্রয়োজনে, অল্প স্বল্প প্রয়োজনে চিত্রাকে যেতে হয় আমাদের বাসায়। আজ তেমন কোনো বাড়াবাড়ি ধরনের প্রয়োজন দিন নাকি বোঝার চেষ্টা করছে চিত্রা, কিন্তু তেমন কিছু খুঁজে পাচ্ছে না বলে মনে হচ্ছে না। তাই হঠাৎ চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, পায়েলটা সুন্দর, আগে কখনো দেখিনি তো। শুভ্রভাই দিল বুঝি? ওর প্রশ্নের উত্তর না দিয়ে ছাদের পাশে ছোট্ট আম গাছটা আম গুনতে লাগলাম আমি। ওকে স্পষ্ট ইগনোর করে চলছি, কিন্তু ব্যাপারটাও ধরতে পারছে কি না বুঝতে পারছি না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার বলে উঠলাম, রেস্টুরেন্ট থেকে হঠাৎ কোথায় উধাও হয়ে গেলি বলতো? বেরিয়ে দেখি তুই স্যার কেউই নেই। কী অদ্ভুত বিষয়। কী ভীষণ রেগে গিয়েছিলাম জানিস তুই? কতবার ফোন দিয়েছি, ধরলি না। একেবারে 2 দিন পর আমার বাসায় এসে হাজির। কাহিনি কি বলতো? স্যার তোকে কি এমন কিছু বললো যে 2 দিনের জন্য হাওয়া? এবার চুপ করে রইলাম আমি। চিত্রাদের বাসার নিচে একদল ছেলে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেপুলে মাত্রই কলেজে পা রেখেছে হয়তো। ইভটিজিং বিষয়টা ঠিক কাউত্তা করতে পারেনি হয়তো। প্র্যাকটিস চলছে। কোনো মেয়ে সামনে যেতেই সবাই মিলে হেসে ওঠে। এটা ওটা বলছে। আচ্ছা, ছাদ থেকে যদি ওদের ওপরে আমি আঁটি ফেলা হয় তাহলে কেমন হবে? আঁটি ফেলে চুপ করে নিচে চলে যাব। ছাদে কেউ নেই অথচ ঢিল ছুড়ছে। বিষয়টা ওরা কি ভয় পাবে? পেতেও পারে, আবার নাও পেতে পারে। আমার থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অনেকটা রেগে গিয়ে বলে উঠল চিত্রা, 1 ঘন্টা যাবৎ শুধু আচারই খেয়ে চলছিস। এ তো আচার খাওয়ার মানে কি? কোনো সুখবর আছে নাকি? আছে তো। আমার কথায় অবাক হয়ে এলো চিত্রা। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল তার। নিজের বিষমত চাপা দেওয়ার কোনো চেষ্টা না করে বলে উঠল সে, মানে কি সত্যি সত্যি? ও মাই গড, সত্যি খুশির খবর আছে? সেটা বলার জন্যই আমাদের বাসায় এসেছিস তুই? আমি স্বাভাবিক স্বরে বললাম, আছে। তুই মা হচ্ছে সেটা বড় খবরটা খুশির না হয় যাই কই। আমার কথায় চিত্রার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ওর মুখ দেখে মনে হচ্ছে এমন একটা অদ্ভুত কথাও জীবনে প্রথমবার শুনিনি। আমার দিকে চোখ বড় বড় করে বলে উঠল, সে কি বলছে সেসব? আমি মা হাতে চলছি মানে কি? এ তো মানে করার তো কিছু নেই চিত্রা। চুপি চুপি বিয়ে করে ফেলছিস, তাও যেহেতু জানতে পারিনি। চুপি চুপি কবে তেঁতুল খাওয়া শুরু করবি তাও নিশ্চয় জানতে পারবো না। এ তো অবাক হওয়ার কিছু নেই। আমি বলি কি, তুই যদি চুপি চুপি বাচ্চার জন্মদিনও পালন করে ফেলিস তবু আমি অবাক হব না। এসব কি বলছিস রুদু? চুপি চুপি বিয়ে মানে? বুঝতে পারছিস না? আমার সামনে এসে দাঁড়া, বুঝিয়ে বলছি। চিত্রা মানে এজ্ঞাতা প্রশ্ন নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। সাথে সাথে বাম হাত ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। ও অবাক হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মারলি কেন? একটা মেরে শান্তি লাগছে না বুঝলি, আর একটা মারতে ইচ্ছে করছে কিন্তু মারবো না। বাম হাতে মারটা কষ্ট, আচার খাওয়ার পর আবার মারবো? ওয়েট কর। মানেটা কি? মারছিস কেন সেটা তো বল। শুধু শুধু মারবি কেন আমায়, হারামি? আবার কারণ জিজ্ঞেস করছে। শিশির স্যারের সাথে যে তোর বিয়ে ঠিক হয়েছে সেটা আমি বলিসনি কেন শুনি? ওনাকে যে আগে থেকে চিনিস সেটাও তো বলিসনি আমায়। কী ভেবেছিলি তোর বর নিয়ে ভেগে যাব আমি? ডাফার। আসলে রোদু। কিসের আসলে? হ্যাঁ, কিসের আসলে? এক চড় মেরে সব আসল নকল বের করে ফেলবো বেধব। আরে আমি তো আগে জানতামই না। 3 মাস আগে তোদের বিয়ের পর যখন এঙ্গেজমেন্ট হলো তখনই জানতে পেরেছি। কি? এঙ্গেজমেন্ট তো হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আমি এখনো বেঁচে আছি কেন? এই তোর বাপে তোদের বাড়িটা একতলা না করে 7তলা করতে পারলো না? এখন লাফ দিয়ে মরে যেতাম। এ কথা শোনার পর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই তুই আবার সামনে এসে দাঁড়াস, তোকে আর একটা চড় মারবো, এবং এই মুহূর্তে মারবো। কাম। সরি দোস্ত, সব কিছু এত হুট করে হয়ে গেছে। তোকে কিভাবে বলবো বুঝতেই পারিনি। কিসের হুট, কিসের ফুট? শিশির স্যারের সাথে রোজ তোমার দেখা হয়। ওনাকে দেখে লাফালাফি ধাপাধাপি সব করো। আমার হাত খামচে চামড়া তুলে দাও। আর আসল কথা বলতে গেলে এনার্জি হাওয়া। পাগল মনে হয় আমায়? তোর সাথে ব্রেকআপ, এই মুহূর্তে ব্রেকআপ। দূর হ আমার চোখের সামনে থেকে। আগের কাহিনীটা একটু শোন প্লিজ, তারপর না হয় কান ধরে উঠবস করবো। প্লিজ শোনা, সরি তো। আচ্ছা, তোর সরি পেন্ডিংয়ে রইল। এপ্রুভ করব, কিংবা
সেটা পরে ভাববো। আগে এঙ্গেজমেন্টের কাহিনী বল, A to Z সব বলবি, নয়তো খবর আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো চিত্রা। সামনে দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো সে। ওর কথা মতো কাহিনীটি এমন। ফ্ল্যাশব্যাক। সেদিন রোদের গ্রাম থেকে ফেরার পর বাড়িতে ঢুকতেই সেদিন রোদের গ্রামের বাড়ি থেকে ফেরার পর বাসায় ঢুকতে চিত্রার মা একরকম টেনে ঘরে নিয়ে গেল তাকে। দরজা লাগিয়ে আনন্দিত কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, চেহারার কী অবস্থা করেছিস? অসভ্য মেয়ে, নিজের খেয়াল নিতে পারিস না? বিছানার উপর ইশারা করে। ওই আকাশি রঙের জামদামি শাড়িটা ফটাফট পরে ফেলতো। মায়ের কথায় ভোরকুচকে তাকালো চিত্রা। বাসায় ফিরে মানুষ ড্রেস না পরে ফ্রেশ হয় আর মা তাকে শাড়ি পরতে বলছে, কি আশ্চর্য! বিস্ময়মাখা কণ্ঠে বলে উঠল চিত্রা। আশ্চর্য? হঠাৎ করে শাড়ি পরতে যাব কেন? কেন, শাড়ি পরলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হবে কি না জানি না মা, তবে এই মুহূর্তে যে আমি শাড়ি পরছি না সেটা আমি খুব ভালো করে জানি। অবশ্যই পরবি। দেখ, একদম তেরামো করবি না বলে দিলাম। জামাই তার নাতিন দাদিকে নিয়ে আসবে। ওনারা প্রাচীন ধাঁচের মানুষ, ওদের সামনে যদি এমন তেরামো করিস তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। জামাই মানে? কিসের জামাই? কার জামাই? কী রকম জামাই? জামাই আবার কিসের হয়? জামাই তো জামাই। ওদিন যে ওই ছেলেটা এলো না তোকে দেখতে, ছেলেটা তোকে না খুব পছন্দ করেছে বুঝলি। একদম বিয়ে করবে তো তোকেই করবে। কী সুন্দর ব্যবহার। আজকে ওর নানি দাদি আসবে, এরা সবাই পছন্দ হলেই হলো। মা, আমি তোমাকে বলছি আমি বিয়ে করব না, তবু কেন জোর করছো বুঝতে পারছি না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা? এভাবে বলছিস কেন? দেখ, তুই বড় মেয়ে, বাবা মা কি কখনো সন্তানের খারাপ চায় বল? মেয়ে হয়ে জন্মালে তো বিয়েটা একদিন একদিন করতেই হবে। তাছাড়া তোর তো পছন্দেরও কেউ নেই যে অপেক্ষা করব। আর দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় বল? ওরা আসতে চাইলে আমরা কি মুখের উপর মানা করতে পারি? এটা কি ভালো দেখায় বল? এখন যদি তুই ঠিকঠাকভাবে ওদের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের সামনে ছোট হয়ে যাবে না? তুই কি চাস? কিন্তু মা, কোনো কিন্তু নয়, ফ্রেশ হয়ে শাড়িটা পরে নে। ওরা এলে বলে, লক্ষ্মী মেয়ে আমার। মা বেরিয়ে যেতে থ মেরে বসে রইল চিত্রা। নাটকের সব কিছু যে তাদের সাথেই কেন ঘটছে বুঝতে পারছে না সে। রোদের বিয়েটা কেমন হুটহাট হয়ে গেল, যদিও তাতে বেশ খুশি হয়েছে চিত্রা। শুভ্র ভাই যে রোদকে কতটা ভালোবাসে সেটা তো ওপেন সিক্রেট। বিয়ে হয়ে বরং ভালো হয়েছে, কিন্তু তার সাথে এমনটা কেন হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে শাড়ি পরা শেষ করতেই হুড়মুড় করে রুমে ঢুকে এলো মা। ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চল চিত্রা, ওরা চলে এসেছে, তোকে ডাকছে। ইস, মাথায় ঘোমটাটা দিয়ে নে না বাবা। এই মেয়েকে নিয়ে যে কি করি। সোফায় বসে আছে চিত্রা। আজও মাথাটা নিচু করে রেখেছে সে। তার ঠিক সামনে নীল রঙের পাঞ্জাবি পরে বসে আছে একটা ছেলে। আজও চিত্রা আর চোখে লোকটার পেট পর্যন্ত দেখতে পেয়েছে। এর চেয়ে উপর দিকে তাকানোর সাহস তার হলো না। লজ্জায় যেন ঘাড়ে চেপে বসেছে তার। সেই সাথে চরম অস্বস্তি। হুট করে পাশে বসে থাকা সাদা শাড়ি পরা বৃদ্ধ মহিলাটা চিত্রার হাত টেনে নিয়ে একটি আংটি পরিয়ে দিল। সাথে সাথে পাশ থেকে অন্য একজন বৃদ্ধা মহিলা বলে উঠল, আমাদের দুজনের সতীন হয়ে গেলে তো তুমি। আমি কিন্তু এখন থেকে তোমার নাত বই ডাকবো। আমার দাদু ভাই তো এখনই তোমার চোখে হারায়। আমাদের দুজন থেকে তাকে তুমি কেড়ে নিলে ভাই। তবে দোয়া করি সারা জীবন আসলে বেঁধে রাখো তাকে। আচমকা কী হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না চিত্রা। চোখ দুটো ভরে আসছে তার। এমনটা হওয়ার কি খুব প্রয়োজন ছিল? চিত্রার মাও হাসি মুখের সামনে বসে থাকা ছেলেটার হাতে একটা আংটি পরিয়ে দিল। চিত্রার এবার গলা ধরে এলোই। এভাবেও এঙ্গেজমেন্ট হতে পারে জানা ছিল না তার। কিছুক্ষণ পর সামনে বসে থাকা ছেলেটার গম গমে ভরার গলাট বলে উঠল, আমি কি ওনার সাথে আলাদা কথা বলতে পারি? সবার সম্মতিতে ওদের দুজনেই চিত্রা ঘরে পাঠানো হলো। দুজনে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতার পর হুট করে বলে উঠল লোকটি, আচ্ছা আপনি কি টেরা? লোকটির এমন কথায় অবাক হলো চিত্রা। আশ্চর্য, টেরা হতে যাব কেন ও? ভার্সিটির কত ছেলেরা তার চোখের প্রশংসা করেছে, আর এই ব্যক্তি কি না বলেছে সে টেরা। চিত্রা অবাক হয়ে মাথা নিচু করে বলে উঠল, কেন? আপনার এমন মনে হচ্ছে কেন? আমার দিকে তাকাচ্ছে না তাতেই বুঝতে পারছি। আপনার মতো হ্যান্ডসাম ছেলে কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকবে আর সে তাকাবে না, এটা হতেই পারে না। আর যদি তা হয় তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা আছে। আপনি নির্ভয়ে আমার দিকে তাকাতে পারেন। আপনি টেরা হলেও আমি আপনাকে বিয়ে করব। আমি হলাম জনদরদি মানুষ। এসব টেরা পেরা মেয়ে বিয়ে করতে আমার তেমন একটা আপত্তি নেই।
লোকটির কথা এবার রেগে উঠল চিত্রা। লোকটি রীতিমতো তাকে অপমান করছে, কত বড় সাহস! রেগে গিয়ে উপরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে কি আমি বলেছি বিয়ে করো? এটুকু বলে থেমে গেল চিত্রা। সামনে দাঁড়ানো ছেলেটা তার পরিচিত, ভার্সিটিতে দেখছে। সে তারদের ডিপার্টমেন্টের নতুন স্যার। নামটা যেন কি মনেই পড়ছে না। তবে রোদ আর সে স্যারটাকে নিয়ে বেশ মজা করছিল তখন। তার একটা নেহাক নেমও দিয়েছে রোদ, কি জানি নামটা, ওষুধের শিশি হতে পারে, এমন কিছুই হবে। কিন্তু এই লোক তাকে বিয়ে করতে এসেছে কেন? তাকে কি চিনতে পারছে? চিনতে পারার তো কথাও না। শিশির ছেড়ে তুষির শব্দে ভোর কাটল তার। এই যে মিস, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেছেন? আপনি কি খুব সুন্দর লাগছে? চিত্রা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তোমার কানে শুনছে, সে সুন্দর হলে কি হবে? একদম তিতা করলা মার্কা ছেড় একটা। কথায় কথায় নাকি রাগি করে খুব। শেষ পর্যন্ত কোনো জ্বলন্ত অগ্নিগিরি তার স্বামী হবে? সারা জীবন চিতারদের মতো স্টাপ আপ সিট ডাউন বলবে? ভাবা যায়? চিত্রাকে চুপ করে থাকতে দেখে এবার এগিয়ে এলো শিশির। ওর একদম কাছাকাছি এসে বলে উঠল, কী ব্যাপার বলো তো? আমায় দেখলেই কি তোমার সব সিস্টেম অফ হয়ে যায় নাকি? কখনো তাকাতে ভুলে যাও, কখনো চোখ ফিরাতে ভুলে যাও, আবার কখনো কথা বলতে ভুলে যাও। কথাটা বলে চট করে একটা চুমু দিয়ে দিলেন চিত্রার ডান গালে। ব্যাপারটা বুঝতে পেরে চোখ বড় বড় করে এলো চিত্রার। হাত পা কাঁপতে লাগলো। শরীরে যেন 10 মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে। কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল তার সাথে। ছি, এই মুখ কাকে দেখাবে এবার সে? কিভাবে দেখাবে? চিত্রা কাঁদো কাঁদো মুখ দেখে মুচকি হেসে বাম গালে একটা চুমু দিয়ে বাঁকা হেসে বেরিয়ে গেলেন উনি। চিত্রার দুই গালে দুহাত দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো? কি হলো এটা? স্যার তাকে নো নো নো। তারপর থেকে স্যারকে নিয়ে ভয় ঢুকে গেছে তার মনে। দেখলে ভয়ে হাত পা কেঁপে ওঠে। তার সাথে অন্যরকম একটা ফিলিংসও হয়, একদম অন্যরকম একটা ফিলিংস। সেই ফিলিংস মনটাকে কেঁপে ওঠে তার। চোখ দুটো তাকাতেই খুঁজে, কিন্তু দেখা মিলেই শুরু হয় কাঁপাকাঁপি। তার মাঝে 3 মাস কেটে গেছে। শেষে প্রথম কিছুদিন তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছে, ঘুরতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। চিত্রা তার সামনেই যায়নি। তারপর থেকে শিশিরও আর চিত্রার সাথে যোগাযোগও করেনি। বাসায় সেই ব্যাপারে কথা ওঠেনি, তাই ব্যাপারটা আর সামনে আনেনি চিত্রা। কিন্তু সেদিন হঠাৎ ভার্সিটিতে দেখা হয়, আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার। রোদকে তখন বলেনি, তাই পরে আর বলার সাহস হয়নি। ভেবেছিল যখন বিয়ে ফিক্সড হবে তখন একেবারে বলবে। চিত্রা কাহিনীটা পুরোদস্ত শুনে মাথা দুলালাম আমি। চিত্রার ডান কান ধরে বলল, সরি। আমি আছাড়ের বয়রমটা পাশে রেখে ওকে হাত দিয়ে ডাকলাম, এদিকে আয়। চিত্রা এগিয়ে আসতে ওর ওড়না দিয়ে হাত মুছে শান্ত গলায় বলল, 2 কান ধর। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে 2 কান ধরল। আমি রেলিং থেকে লাফিয়ে নেমে উঠলাম, ঠিক আছে, তোর সরি প্যাডিং অবস্থা থেকে অ্যাভয়েড করা হবে, বাট একটা শর্ত আছে। কী শর্ত? শর্তটা হলো শিশির স্যারের গালে চুমু দিতে হবে, তবেই সরি এক্সপেক্টেড। কি? পাগল হয়েছিস তুই? তুই তোর জামাকে কখনো চুমু দিয়েছিস যে আমাকে বলছিস? প্লিজ দোস্ত, এটা কেমন হয়ে যায় না? আমার স্যাসরা ভাববে। বেশি বেশি হয়ে যাবে। হবে। তাহলে জড়িয়ে ধরিস, তাতেই হবে। কি জড়িয়ে? আর আমি? প্লিজ দোস্ত, আর একটু সহজ করা যায় না? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, লাস্ট অপশন। এটা যদি না করিস তো ডিরেক্ট ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান করা হবে তাকে। রাজি? আচ্ছা বল। স্যারের সামনে গিয়ে সুন্দর করে বলবি, কেমন আছেন শিশির? ব্যাস এটুকুই। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। স্যারটার বলা যাবে না। হবু বরকে কেউ স্যার বলে? তুই যে তোর পার্মানেন্ট বরকে ভাইয়া বলিস সেটা। এই এদিকে আয়। কেন? আমি একটু এগিয়ে গিয়ে ওর গালে চড় বসিয়ে বললাম, এই জন্য। আরে আমি কি তোর মতো লুকিয়ে কিছু করেছি নাকি? করিনি। সো আমার বেলায় সব ঠিকঠাক, বুঝলি? এবার যা করতে বলছি লক্ষ্মী বালিকা স্বরে, সরি লক্ষ্মী যুবতীর মতো, সেটা বলে ফেললি, নয়তো খবর আছে। ওই চিবুক মাসিবের সাথে বিয়ে দিমু দিমু। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না। শিশির ছেলের মতো একটা ড্রেসিং ছেলেকে তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন? তোর জায়গায় আমি হলে তো গলায় ঝুলে পড়তাম। হা হা হা। শুভ্র ভাই ওনার চেয়েও ড্যাশিং, কয়েক গুণ বেশি কিউট। তাকালেই তো তাকাতেই থাকতে ইচ্ছে করে, তাও তো তুই পাত্তা দেস না। আবার কথা, এই ফাজলি মেয়ে, তুই ওনার দিকে তাকাবি কেন?
যে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে ওনার দিকে তাকালে খবর আছে। এত ড্রেসিং জামাই রেখে সিঙ্গেল ছেলে খুঁজিস, আবার আমার বরের দিকেও তাকাস। তোকে তো গণধোলাই দেওয়া উচিত, তোকে গণধোলাই দেওয়া উচিত। এতগুলো মেয়ের মন ভেঙে শুভ্র ভাইকে বিয়ে করে নিলি, কেমন পারলি বলতো নির্দয়। এভাবে ঝগড়া নামক খুনসুটি পুরো বিকেলে কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম আমি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ। কোনো রকম কটা খেয়েই বিছানায় গায়ে এলে দিলাম। শুভ্রর কথা মনে হচ্ছে খুব, হয়তো ওনার প্রেমে পড়ে গেছি আমি। বিয়ের পর প্রেমে নাকি ভালোবাসার পর প্রেম। যাই হোক, খুব অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। ওনার কথা মনে হতেই ওনাকে চিবিয়ে চুবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কী সাংঘাতিক ব্যাপার। রাত প্রায় 1টা, হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কোনো ঘুম ভাঙলো বুঝতে পারছি না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। হুট করে কী যে হলো আমার, মনে হতে লাগলো শুভ্রকে এখনই দেখতে হবে আমায়, একদম সামনে থেকে দেখতে হবে, হবেই হবে। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে হাজারো অস্বস্তিকে উড়িয়ে দিয়ে ডায়াল করে ফেললাম। যদিও ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এত রাতে নিশ্চয় শান্তির ঘুমে ঘুমাচ্ছেন উনি। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রথমবারই রিসিভ কল হলো। ওপাশ থেকে গম্ভীর গলায় বলে উঠল, হ্যালো, তুমি এখনও ঘুমাওনি রোদ পাখি? ঘুমিয়েছি তো, উঠে গেছি। আমার না আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব। এই নিঃসংকোচন আবেদন আমার। কেন জানি লজ্জা জিনিসটা আমার মাঝে কাজই করছে না আজ। আচ্ছা, লজ্জার সিস্টেমটা কি নষ্ট হয়ে গেল তবে? আমি নিঃসংকোচে কথাটা বলেও ওপাশের মানুষটি নীরব হয়ে গেলেন। আমার মুখ থেকে এমন কথা শুনবেন কল্পনাও করতে পারিনি হয়তো। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন উনি, তুমি ঠিক আছো? জ্বর টর কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি। জ্বর কেন হতে যাবে? শুনুন না, আমি আপনাকে দেখব এখনই। ওকে, ছবি পাঠাচ্ছি, দেখে নাও। তোমার হাজব্যান্ড চেঞ্জ হয়নি, যেমন ছেড়েছিলে তেমনই আছে। না, ছবি না। তাহলে ভিডিও কল করব? না, ভিডিও কল নয়, আমি আপনাকে একদম সরাসরি দেখতে চাই। ভিডিও কলে তো সরাসরি দেখা হলো রোদ শোনা। হলো না, ভিডিও কলে শুধু দেখা যাবে, আর কিছু তো করা যাবে না। তুমি কি আরও কিছু করতে চাও? চাই তো। কী করতে চাও শুনি? শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে চাই। আপনাকে আমার এখনই চাই, এখনই 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 লাগবে আমার। হুম আমার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। হাসিটা কোনো রকম থামিয়ে বলে উঠলেন, তুমি পাগল হয়ে গেছো রোদ? এখন কটা বাজে জানো? 1টা 5। আচ্ছা, সত্যি করে বলো তো, উল্টোপাল্টা কিছু খাওনি তো? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। কটা বাজে সেটা জানতে ফোন দিইনি আমি। আমার এখন আপনাকে চাই, মানে চাই, ব্যাস। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আধা ঘন্টা ওয়েট করতে পারবে? আমি এখনও অফিসে আছি। অফিস থেকে তোমাদের বাড়ি যেতে আধা ঘন্টা লাগবে। এখনই বের হবে অফিস থেকে। নিচে এসে কল দেব, নেমে এসো। আমি বাসায় যাব না, চলবে? কিন্তু এত রাতে আপনি অফিসে কেন? কথায় উনি হাসলেন, তারপর ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বললেন, তুমি যে মাঝরাতে এমন পাগলামোতে মেতেছো, যে ফিলিংসটা এখন তোমার হচ্ছে, সেই পাগলামোটা আমার প্রতিটা মুহূর্তে করতে ইচ্ছে করে রোদ। এই ফিলিংসটা প্রতিটা মুহূর্তে আমি ফিল করি, যে কোনো সময় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমায়। বাট আই অ্যাম হেল্পলেস। তোমার ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্তে, কিন্তু আমি কাউকে ইচ্ছে পূরণের দায়িত্ব দিতে পারি না। তোমাকে পাওয়ার ইচ্ছে আর পাগলামোগুলো আমার নিজেকেই পূরণ করতে হবে। সেই জন্য এতটুকু পরিশ্রম তো করতেই হবে সোনা। তাই বলে সারাদিন ভার্সিটি করে এখন এত রাতে? এসব কি তোমায় ভাবতে হবে না, আমি তো আছি ভাবার জন্য। আমি অফিস থেকে বের হয়ে গেছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার দায়িত্ব হলো আমার সামনে এসে তোমার মারাত্মক হাসিটা দিয়ে আমাকে আর একটু পাগল করে তোলা। হা হা, আমি চাই সবসময় হাসি খুশি থাকো তুমি, মাই লাভিং অ্যাঞ্জেল। থাক, আসতে হবে না, কাল তো দেখা হবেই। আপনি বরং বাড়ি চলে যান। কেন? একটু আগেই তো পাগল হয়ে যাচ্ছিলে, হঠাৎ কী হলো? আমাদের বাসা তো উল্টো রাস্তায়, আপনাদের বাসায় পৌঁছাতে লেট হয়ে যাবে তাহলে। রেস্ট নেবেন কখন? কাল তো আবার ভার্সিটি আছে। ওহ, আই উইল ম্যানেজ পুস্কি। এত পাকামো করতে হবে না আপনাকে। মহারানীর এক চিলটে হাসির জন্য জান হাজির। এবার রাখছি, ড্রাইভ করবো তো, বাই। আমি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছি। কেন জানি কান্না পাচ্ছে খুব। একটা মানুষ এতটা পরিশ্রম কী করে করতে পারে? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভার্সিটি, কখন থেকে দেরি হয়ে যায়। ল্যাপটপ করে ঝামেলা। তারপর 7টা থেকে এত রাত পর্যন্ত অফিসে কাজ করতে থাকেন। খাবারটা খান কখন উনি?
একটু রেস্টে কি প্রয়োজন নেই ওনার? এত কিছুর পরও সবসময় মুখে হাসিটা ধরে রাখেন কিভাবে? কিভাবে সম্ভব? একটুও কি বিরক্ত নেই ওনার? একটুও না? আচ্ছা, উনি ডিনার করেছেন তো? জিজ্ঞেসও তো করা হলো না। কথাটা মনে হতেই ছুটে গেলাম কিচেনে। কি রান্না করা যায় ভাবতে মাথাটা এলো বিরিয়ানির কথা। কিন্তু না, দিন শেষে বিরিয়ানি একদমই ভালো খাবার না। তাহলে কি সাদা ভাত? তাই ভালো হবে ভেবে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে চুলায় বসালাম মাংস, অন্য চুলায় মাছ ভাজি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আর মাত্র 12 মিনিট বাকি। মাংস সেদ্ধ হয়ে এসেছে, মাছও ভাজা প্রায়। ঠিক তখনই রুম থেকে পানি নিতে এলো মা। আমাকে রান্নাঘরে দেখে অবাক হলো। ভুরু কুচকে বলো, মাঝরাতে এসব কী রোদ? তেমন কিছু না মা, ঘুম আসছিল না, তাই সময় কাটানোর জন্য রান্না করছি। রান্না করতে বেশ ভালো লাগছে মা, তুমি যাও তো, বিরক্ত করো না প্লিজ। এমনি মন মেজাজ ভালো না। আম্মু কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে পানি খেয়ে রুমে চলে গেলেন। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। চুলোর আঁচ কমিয়ে দিয়ে ছুট লাগালাম রুমে। আলমারি থেকে গোলাপি রঙের শাড়ি বের করে জড়িয়ে নিলাম গায়ে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো হাত খোপা করতে করতে বিছানায় গিয়ে বসলাম। একদম ক্লান্ত হয়ে পড়ছি আমি। উহ, কি সূর্যায় না করলাম। আর মানে ঘড়ির দিকে তাকাতেই চোখ চড়ক গাছ। 10 মিনিট ওভার। তাড়াতাড়ি ফোন খুঁজে হাতে নিতে দেখি 5 মিস কল। আবারও বেজে উঠতেই ঝটপট রিসিভ করে নিলাম। রোদ পাখি, ঘুমিয়ে গেছো? আমি কি চলে যাব? তুমি বরং ঘুমাও। আমি এই একদম ঘুমিয়ে পড়িনি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আছি। জাস্ট 5 মিনিটস। ওকে, আসো। ফোনটা রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবারগুলো প্যাক করে পা টিপে বাসা থেকে বেরিয়ে গেলাম। গেট খুলে বেরোতে দেখি গাড়িতে ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন উনি। গায়ে কালো শার্ট, হাতাগুলো ফোল্ড করে রেখেছেন। হাতে কালো ডাইলের ঘড়ি, টাইয়ের নামটা ঢিলে করে রেখে উপরে দুটো বোতাম খোলা, পরনে রঙের জিন্স। চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তি মাখা হাসি। ওনাকে দেখে কেন জানি কান্না পেয়ে গেল আমার। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। উনি ব্যাপারটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। কিছুক্ষণ পর মুচকি এসে আলতো হাতে জড়িয়ে নিলেন। আমার সাথে সাথে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার শব্দ শুনে উনি চমকে উঠলেন। আমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে অস্থির হয়ে বলে উঠলেন, কি হয়েছে রোদ পাখি, কাঁদছো কেন? কেউ বকেছে? কি হয়েছে শুধু বলো আমায়। প্লিজ কেঁদো না, আমি তো আছি রে বাবা। কে কে বলেছে বলো শুধু। নাকি শরীর খারাপ? আমি কিছু না বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। সাথে সাথে বাড়ল কান্নার বেগ। উনি এবার জোর করে টেনে হালকা সোজা করে দাঁড় করালেন আমায়। গায়ে দুহাত রেখে নরম গলায় বললেন, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলে? উনি এতটুকু বলতেই হুট করেই বলে উঠলাম আমি, আই লাভ ইউ। আমার কথাটা কানে যেতেই যেন স্তব্ধ হয়ে গেলেন উনি। অবাক চোখে তাকিয়ে রইলেন আমার মুখে। কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই গাড়ির পেছনের দরজাটা খুলে ধপ করে বসে পড়লেন উনি। মাথা নিচে করে হাত দুটো মুঠো করে মুখের কাছে এনে বসে আছেন চুপচাপ। আমি ততক্ষণে হিসকি তুলে চলছি ক্রমাগত। কোনো ছেলে বউয়ের মুখে আই লাভ ইউ শুনলে এমন থম মেরে বসে থাকতে পারি জানা ছিল না আমার। আমি এবার এগিয়ে গিয়ে ওনার কাছাকাছি দাঁড়িয়ে কাপা গলায় বললাম, কি হয়েছে? সাথে সাথে আমার হাতটা টেনে নিজের কোলে বসিয়ে নিলেন আমায়। দু হাতে বেশ শক্ত করে চেপে ধরে কাঁধে মুখ রেখে বলে উঠলেন, আমার পাগল বানানোর পায়তারা করছো? নাকি নিজে পাগল হয়ে গেছো? আমি পাগলামো শুরু করলে আমার সামলাতে পারবে তো রুৎসোনা? ওনার গরম নিঃশ্বাস তখন আমার ঘাড়ে পড়ে চলছে বিক্ষিপ্তভাবে। কেঁপে কেঁপে উঠছে মুহূর্তে। আমার চুপ থাকতে দেখে আবারও ফিসফিস করে বলে উঠলেন উনি, কী খেয়েছো আজ বলো তো? হাজবেন্ডে পড়তে আজই তো ভালোবাসা। এবার আমার কি হলো কে জানে। ওনার দিকে ঘুরে বসে ওনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, আমার হাজবেন্ড যে কিউট, তার প্রতি ভালোবাসা না এসে উপায় আছে? আমার বরের সব কিছুই একদম আদর আদর। কথাটা বলে ওনার গালে টুপ করে চুমু দিয়ে বসলাম আমি, যাকে বলে টাইট কিস। আমার কাছে উনি হতবাক। রোবটের মতো বসে আছেন উনি, যেন চারপাশে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার। আমি মুচকি এসে ওনার চুল ঠিক করতে করতে বলে উঠলাম, ডিনার করেছেন? আমার কথা যেন স্বাভাবিক হলেন উনি। একটা ঢোক গিলে বলে উঠলেন, মনে ছিল না ডিনারের কথা। কাজের চাপে ক্ষুধাও পাইনি তখন, কিন্তু এখন জলজান্ত স্ট্রবেরি আইসক্রিম দেখে প্রচুর ক্ষুধা পাচ্ছে। ওনার কথায় আমি অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলাম, আইসক্রিম? কই, আমার তো চোখে আইসক্রিম পড়ছে না। তবে এত রাতে আইসক্রিম খেতে হবে না,
আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন, চলুন। কী খাবার এনেছো? রাস্তায় বসে খাবো? রাস্তায় খাবেন কেন? গাড়িতে বসে খাবেন, আমি খাইয়ে দেবো, প্লিজ। মহারানীর আদেশ শিরোধার্য। গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি, আমি ওনার খাওয়াচ্ছি আর উনি সিটে গা হেলিয়ে এক দৃষ্টিতে আমার দিকে চলছেন, যাকে বলে দৃষ্টান্ত দৃষ্টি। কিছুক্ষণ ওভাবে পড়ে থেকে সোজা হয়ে বসলেন উনি। আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত রাতে খাবার গরম করে আনার কি প্রয়োজন ছিল? শুধু শুধু কষ্ট করলে আমি এমনি খেয়ে নিতাম পারতাম। খাবার গরম করে এনেছি, কে বলল আপনাকে? নিজে রান্না করে এনেছি, একদম ফ্রেশ। কি? এত রাতে রান্না করতে গিয়েছো কেন তুমি? ঘুম বাদ দিয়ে এসব করা মানে কি? তোমার ঠিকঠাক ঘুম না হলে যে মাথা ব্যথা করে জানো না? সবসময় বাচ্চামো। কেউ একজন জ্বর শরীরে সারা রাত জেগে অফিস করছে, আর আমি এটুকু করতেই তারে তো রাগ। ডাক্তার যে তাকে ফুল বেড রেস্ট দিয়েছে, সে কি তা মানে? তাহলে আমি কেন তার কথা মানতে যাব? হয়। এবার উনি কোমরে হাত দিয়ে একটাই নিজের কাছে টেনে নিয়ে গেলেন আমায়। ডান হাতে গাল চেপে ধরে বললেন, সে তার জ্বরের মেডিসিন পেতে এত কিছু করেছে মিসেস আব্রাম শুভ্র। যদি তার মেডিসিনে কিছু হয়, সামান্য শরীর খারাপ হয়, তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলেন? উনি আমার গাল ছেড়ে দিয়েই ওনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলাম, দি আব্রাম শুভ্রম ওয়াইফের ধমকি। হে যুবক, তোমার এত বড় সাহস! জানো আমার পর তোমার কি অবস্থা করবে? আমার কথায় হো হা করে হেসে উঠলেন উনি। কোনো রকম হাসি থামিয়ে বলে উঠলেন, রোদ পাখি, এখন আর এমন করো না তো। তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সহ্য হবে না সোনা। খাওয়া কমপ্লিট, এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো গো। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি ভুরু কুঁচকে বলে উঠলেন, কি হলো, যাও। না, যাব না। যাবে না মানে? বলছি কি, আপনাকে তো এখান থেকে বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তাই না? এখন বাজে 2টা 20, তার মানে বাসায় যেতে যেতে বাজবে 3টা 20। এরপর ফিরে সবাই ঘুমাতে যাবেন, ততক্ষণে সকাল হয়ে যাবে। তার থেকে বরং আপনি এখানেই গাড়িতে ঘুমিয়ে পড়ুন না। আমি পাশে বসে পাহারা দেব, মাথায় হাত বুলিয়ে দিব। আমার কথায় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠলেন, বলা শেষ? নাও গো, প্লিজ প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ। সব সময় যে ভালো লাগে না। আমি যখন বলছি এখন রুমে গিয়ে ঘুমাবে তো ঘুমাবে, ব্যাস। আর একটা কথাও না, গো। প্লিজ না, একটু থাকি। নো মিন্স নো রোদ। সবসময় বাচ্চাদের মতো বিহেভ করবে না, যাও। না, যাব না আমি। এখানে আপনার সাথে বসে থাকবো, যাব না। থাপ্পড় না খেতে চাইলে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি থাপ্পড় দিবে একটা। ওনার চোখের দিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। চোখ দুটো ভয়ে উঠল মুহূর্তেই। কোনো কথা না বলে চরম রাগ আর অভিমান নিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলতে গেলেই আমার বাম হাত চেপে ধরলেন উনি। করুণ কণ্ঠে বলে উঠলেন, সরি রোদ পাখি, এভাবে বলা ঠিক হয়নি, সরি। হাত ছাড়ুন। সরি তো বাবা, রাগ করে না। হাতটা ছাড়ুন। ইয়া খোদা, এই বাচ্চাটাকে কিভাবে বোঝাবো আমি? আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই এক ঝটকায় আমাকে সিটের সাথে চেপে ধরলেন উনি। ততক্ষণে খোপা খুলে চুলের অবস্থা বেকাহিল। উনি সাবধানে আমার ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে উঠল, তোমার আজ কী হয়েছে বলো তো? এমন পাগলামো কেন? তোমায় দেখলে এমনি পাগলামো শুরু হয়ে যায় আমার। এবার যদি তুমিও পাগলামো শুরু করো, তাহলে কিভাবে হবে বলো তো? আমি তো তাহলে কন্ট্রোললেস হয়ে পড়বো রোদ পাখি। আমার নিজেকে কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে। তাই তোমাকে বলছি, প্লিজ চলে যাও, প্লিজ। আর আমার রোদ পাখিটাকে বকা দেওয়ার জন্য এতগুলো সরি। সরি? ওনার কথায় মুখ ভেঙিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি। কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটা দিলাম গেটের দিকে। উনি গাড়ি থেকে চেঁচিয়ে বলে উঠলেন, রোদ পাখি, তোমার বাপ আর মামাকে বলে দিও আব্রাম শুভ্র তার বউকে নিতে আসছে, খুব শিগগিরই আসছে। ওনার কথা কানে আসতেই মুচকি হাসলাম আমি। একটু দাঁড়িয়ে ওনার দিকে না তাকিয়ে আবারও হাঁটা দিলাম আমি। নিজেকে কেমন পরিপূর্ণ লাগছে আজ। পেছন থাকা মানুষটি যে ভালোবাসা ঘেরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, সেও তো এক শান্তি, মহাশান্তি।